সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি, আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দু বগলে দুই বান্ডিল। ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি পোঁচায় পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘ্যাচাং করিয়া গাড়ি থামিল। জনকতক যাত্রী নামিয়া নন্দকে তুলিয়া ধরিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা হা, বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো। দুটো পায়ে কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত করল মৃগী, আরেকজন বলিল ভিরমি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়া গিয়ে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশাই, খুব লেগেছে, 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোড়ে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই। একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়, স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছাড়িয়া গেল। বঙ্কু বলিলেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি, যা হোক, বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সো! রিক্সো নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেটে, গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা, বাড়িতে একমাত্র স্ত্রীলোক এবং বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত। সংসারের কাজ ঝিচাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া ওঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথা? তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, এখন আর না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান, সিগারেট ও গল্প চলিতেছে। গোপীবাবু বলিতেছিলেন, শরীরের উপর এত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। মাথা ঠিক ঘোরেনি, কেবল কোঁচার কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন। অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কোথা? যাও না, কাল সকালে একবার তার কাছে। বঙ্কু বলিলেন, আমার মতে একবার নেপালবাবুকে দেখালেই ভালো হয়, অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষে বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন। তাহার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপর কমফোর্টার। বলিলেন, বাপ এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে?
শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীরে একটু গরম রাখা দরকার। নিত বলিল, নন্দা, মোটা চাল ছাড়ো, সেই এক বিরিঞ্চির আমলের ফরাস তাকিয়া, লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গতি লাগবে কিসে? তোমার পয়ের অভাব কি বাবা? একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার, রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘণ্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনও একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্ন গাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার ফিতা দিয়া তাহার ভরির পরিধি মাপিয়া বলিলেন, বাস 1.25 ইঞ্চ बढ़ गया। রোগী খুশি হইয়া বলিল, নবস তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির উপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বলিলেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলিল, জওয়ান তো দেখিয়ে। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা প্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, থোড়ে সি কসর হ্যায়, কাল ফির আনা। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বলিলেন, ওয়েল। নন্দ বলিলেন, আজ্ঞে বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে। তফাদার, কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু আনুপূর্বিক তাঁর অবস্থার বর্ণনা করিলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নাই। ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে। রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন, জিভ দেখে। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। কীরকম বুঝলেন? ভেরি ব্যাড। নন্দ সভয়ে বলিলেন, কি হয়েছে? আরও দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। বাঁচব তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত, ডাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু, এইসব। বিকেলে একটু বার্গেন্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা, থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধ্যাবেলা বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিলাম, ওর কাছে যেও না। বেটা মেরোর পেটে হাত বুলিয়ে খায়। ফুলির উপর তুরপন চালাবেন। ষষ্ঠীবাবু, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? গুপিবাবু, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলটপালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ে বদ্যির কম্য নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু, আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে সয় তো, একটু কবরেজি করতে শেখো। দরওয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হইল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন। রোগীর ভিড় এখনও আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তার ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বহি সাজানো। বহের দেওয়ালের মধ্যে গল্পবর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন, মুখে গড়গড়ার নল। ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসবার জায়গা আছে? নন্দ বসিলেন। শ্বাস উঠেছে? আজ্ঞে। রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয়ে জানাইলেন, তিনিই রোগী।
অ্যালোপ্যাথ ডাকাত ব্যাটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। তফাদার কি বলেছে? বললেন আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর, আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর, পাতলুনের ভেতরে ল্যাজ। খিদে হয়? 2-1 দিন থেকে একেবারে হয় না। ঘুম হয় না? মাথা ধরে? কাল সন্ধ্যাবেলা ধরেছিল। বাঁ দিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। নেপাল ধমক দিয়া বলিলেন, ঠিক করে বলো। আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল, নিধে কাবলি মটর ভাজা এনেছিল তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। নন্দ বিব্রত হইয়া বলিলেন, হাঁচড় পাঁচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন। তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে ব্যাটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনও বিকেলে মাথা টিপটিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যারামটা কি আন্দাজ করেছেন? ডাক্তার ভ্রুকুটি করিয়া বলিলেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো। তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় হইলেন। নিধু বলিল, কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাছাধন, কত বড় হোমিও ফাঁক দেখেনি তুমি। এক চুমকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবড়ে না দিতে পারি তো আমার নাক কেটে দিও। গুপি, আজ আপিসে শুনছিলাম কে একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? ষষ্ঠী, এই শীতে হাকিমই ওষুধ? বাপ শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবিরাজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোঁফ কামানো, তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবো হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতেই ইনি প্রত্যহ রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেলচিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া। দেয়ালের কোলে 2টি ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবুর কণ্ঠে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। তারিণী। রোগীর ব্যামোটা কি? নন্দবাবু জানাইলেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। মাথার খুলি ছেঁদা করে দিয়েছে নাকি? নন্দ, আজ্ঞে না, নেপালবাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। নেপাল? সে আবার কেডা? জানেন না, চোরবাগানের নেপালচন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। ও ন্যাপলা, তাই সেটা আবার ডাক্তার হইল কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকতে ছেলে ছোকরাদের কাছে যাও কেন? আগে বন্ধুবান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রচিকিৎসা করাতে হয়। জন্তিবাবুরই চেনো? খুলনের উকিল জন্তিবাবু? নন্দ ঘাড় নাড়িলেন। তার মামার হয় উরুস্তম্ভ, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতিন্যি। জ্ঞান হলিপর কইলেন আমার ঠ্যাং কই। ডাক্তারি নিশান রে, দিলাম ঠুকে 1 দলা চাবান প্রাস। তারপর কি হলো পাও দেখি? আবার পা গজিয়েছে বুঝি? অরে ও ক্যাবলা, দেখ দেখ, বিড়েলে সবটা ছাগলাদ্দে ঘেতো খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন।
একটু পরে ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, দেও নারীরা একবার দেখি। যা ভাবছিলাম তাই। ভারী ব্যায়াম হয়েছিল কখনো? অনেক দিন আগে একবার টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেছি 5 বছর আগে। না, প্রায় 7.5 বছর হলো। একই কথা, 5 দ্বারা 7.5। পাতিককালে বমি হয়? আজ্ঞে না। হয় জানতে পারো না। নিদ্রা হয়? ভালো হয় না। হবেই না তো, ঊর্ধ্ব হয়েছে কি না? দাঁত কনকন করে? আজ্ঞে না, করে জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করো নি বাবা, আরাম হয়ে যাবানে আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাফাস নে থাম থাম। আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধ্যে একটা করি খাবা, আর 3 দিন পরে আসবা, বুঝেছ? আজ্ঞে হ্যাঁ, ছাই বুঝেছ, অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা, ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা। নুন ছোবা না। মাগুর মাছের ঝোল একটু চ্যানি দিয়ে আর আদি খাতি পারো। গরম জল ঠান্ডা করি খাবা। ব্যারামটা কি? চারে কয় উদরি, ঊর্ধ্বশ্লেষ্মাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কি দাদা, বকরেজির স্বাদ মিটল? গুপি, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু, আমি বলে কি নন্দ বেথা করে ঘরে পরিবার আনুক, এরকম দামড়া হয়ে থাকা কিছু নয়। নন্দ চিঁচি স্বরে বলিলেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলিল, নন্দা, একটা মোটর কেন মাইরি, 2-4 দিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হটসন, সেটের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠী, তা যদি বললে তবে আমার মতে মোটর কারও যা, পরিবারও তা। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কার গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথাও দুদণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশায়, তা না, সারা রাত প্যান টেঁ টেঁ। নিধু, ষষ্ঠী খুঁড়ো যেরকম হিসেবে লোক, একটি মোটা সোটা রোয়ালা ভাল্লুকের মেয়ে বের করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচত। গুপি, যাহা 52 তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হইলেন। হাজিক উল মুল্ক বিন লোকমান নুরুল্লাহ গজনফুরুল্লাহ আল হাকিম ইউয়ানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতালায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেসধারী লোক তাহাকে বলিল, আসেন বাবু মশায়, আমি হাকিম সাহেবের বীর মুন্সি, কি বিমারে বলেন, আমি লিখে হুজুর কি তালা ভিজিয়ে দেব। নন্দ, বেমারি কি সেটা জানতেই তো আশা বাপু। মুর্শি, তবে কুছ তো বলেন না, তক্তি, বুখার, পিল্লি, চেচা, ঘেক, বসির, রাতন্ধি। নন্দ, ওসব কিছু বুঝলুম না বাপু, আমার প্রাণটা ধরপড় করছে। সহি বলেন, দিল তার পানা। মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছোন না, নজরানা দো, মোহর না থাকে আমি দিচ্ছি। 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জনাব বলবেন, তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল। একটি বৃহৎ ঘরে গালিচা পাতা এক পার্শ্বে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বাবরি চুল, গোঁ খুব ছোট করিয়া ছাটা। আবক্ষলম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্যে লাল, ডগায় নীল। পরিধান শাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ। সম্মুখে ধূপদানে মুসাম্বার এবং রুমি মস্তগি জ্বলিতেছে। পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়িয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কিয়ামত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপদেড়ে লোক সেতার লইয়া পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন।
হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুঁজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দেব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, স্যার লাও। নন্দ শিহরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিল, ডরবেন না মশাই, জনাবকে আপনি সির দেখলান। নন্দর মাথা টিপিয়া হাকিম বলিলেন, হাড্ডে পিলপিলায় গায়া। মুন্সি, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন, সুরমা সর। একজন একটা লাল গুঁড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আঁখ ঠান্ডা থাকবে, নিন্দ হবে। হাকিম আবার বলিলেন, রোগান বাপ্পার। মুন্সি হাকিল, এ জি বালবার আস্তুরালাও। নন্দবাবু, হা হা, আরে আরে, তুমি করো কি? বলিতে বলিতে নাপিত চট করিয়া তাহার ব্রহ্মতালুর উপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল। আরেকজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল। মুন্সি বলিলেন, ঘাবড়ান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিংহির মাথার ঘি, বহুত কিম্মত, মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন। তারপর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পিছন ছুটিতে ছুটিতে বলিলেন, আমার দস্তরে। নন্দ 1 টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচম্যানকে বলিলেন, হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর 4টার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুবর্গের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চলো। সংকল্প করিয়াছেন, মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাকসির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফটিপিন আটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মিস মল্লিক, পেন আরম্ভ হয়েছে? নন্দ, পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতেই? নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন, নিজের জন্যে? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া কহিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন, তিনি বহুদিন বিপত্নী, বাড়িতে এক বৃদ্ধা পেশি ছাড়া আর কেউ নাই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মোটর কার আছে? নেই, তবে কেনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন। তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই আপনার, সত্যি করে বলুন, আমার কি হয়েছে? টিউমার, না পাথরে, না ওদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি, আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন, ও ডিয়ার ডিয়ার, নো, পাগল হবেন কেন? আমি বলছিলাম, আপনার যত্ন নেয়ার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার।
কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন, দি আইডিয়া, মাসি পিসির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পরে গেলেন, আবার গেলেন, তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসিমা তাকে কাশীধামের রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মাটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন, মোটর কার কেনা হইয়াছে। দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে। লেসন চ্যানেলে আজকে শুনলেন পরশুরামের লেখা চিকিৎসা সংকট।